আমার নাম সুমি। আমি বাংলাদেশের ঢাকা শহরের একটি এলাকায় থাকি। আমার বয়স ৩৫ বছর। আমার একজন ১১ বছরের ছেলে রয়েছে যার নাম রাহুল। রাহুল এখন স্কুলে পড়ে। আমার স্বামী ইমরান নারায়ণগঞ্জের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। আমাদের বাড়ির মালিক ফখরুদ্দিন আমাকে একেবারেই পছন্দ করেন না। যখনই তিনি ভাড়া নিতে আসতেন তখন তিনি আমাকে খুব অসম্মানজনকভাবে দেখতেন। আমাদের আর্থিক অবস্থার কিছুটা খারাপ ছিল। আমরা ঢাকার একটি ছোট্ট ভাড়াবাড়িতে বাস করছিলাম, যেখানে একটাই ঘর ছিল। ঘরের এই সংকীর্ণতায় আমাকে, রাহুল এবং আমার স্বামীকে একসাথে ঘুমাতে হতো। রাহুল কখনো ঘুম থেকে ওঠেনি, তাই আমি আর আমার স্বামী একে অপরের কাছে আসার খুব কম সুযোগ পেতাম। কিন্তু এক সকালে আমার স্বামী আর সহ্য করতে পারলেন না। সেদিন সকাল ঠিক ৯টা। প্রতিদিনের মতো আমার স্বামী অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ অনেক দিন পর তিনি আমার কাছে আসার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাথরুম থেকে বের হওয়ার পর হাসিমুখে বললেন, সুমি, আজ রাহুলের স্কুলের ছুটি। সে এখন ঘুমাচ্ছে। তুমি কি একটু সময় তোমার জন্য বের করতে পারবে? আমি লজ্জা পেয়ে বললাম, এটাই তো শেষ সুযোগ, কারণ রাহুল ঘুমাচ্ছে। আমরা ১০ মিনিট সময় পেলাম। শেষে আমি বললাম, এখন তুমি অফিসে যাও, নইলে দেরি হয়ে যাবে। সেই দিনটি খুব বিশেষ ছিল। আমার স্বামী অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে বললেন, সুমি, আমি কিচেনে ভাড়ার টাকা রেখেছি। বাড়ির মালিক হয়তো আসবে। কিছু পরে রাহুল উঠল এবং আমি তাকে নাশতা দিতে বললাম। নাশতা খেয়ে রাহুল বলে উঠল, মা, আমি বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারি? আমি তাকে অনুমতি দিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো। রাহুল বের হয়ে যাওয়ার পর আমি বাড়ির কাজ শুরু করলাম। দুপুরবেলা যখন খানিকটা শান্তির মধ্যে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আচমকা মনে হলো যে আমাদের ঘরে ভাত নেই। পকেটে টাকার অভাব ছিল, ফলে আমাকে রেশনের দোকানে গিয়ে ভাত আনতে হবে। আমি ভেবেছিলাম, কিভাবে করব? আমার স্বামী যে টাকা রেখেছিল তার মধ্যে থেকে কিছু টাকা নিয়ে আমি রেশন দোকানে গেলাম। দোকানে গিয়ে ভাত কিনে ফেরার সময় মনে পড়ল, রান্না ও বাসার কাজ করার কারণে আমি এখনও স্নানও করতে পারিনি। আমি দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে লাগলাম। মনে মনে আশা করছিলাম, হয়তো আজ বাড়ির মালিক আসবে না। কিন্তু তখনই ভাবলাম, হয়তো এসে গেছে। একটু পরে আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং হঠাৎ করে মনে হল, আমি এখনও স্নানও করতে পারিনি। তখন আমাকে খুব তাড়া ছিল, কারণ বাড়ির মালিকের আসার সম্ভাবনা ছিল। আমি দ্রুত রান্না শেষ করে নেবার চেষ্টা করছিলাম, যাতে সময় মতো স্নান করতে পারি। আমি ভাবছিলাম, আমার কিভাবে বাড়ির মালিককে বুঝাবো যে এখনও টাকার ব্যবস্থা হয়নি। ঠিক তখন আমার মনে পড়ল যে আমার স্বামী কিছু টাকা সেভ করেছে বলে বলেছিলেন। আমি দ্রুত রান্না শেষ করে না হলে নিতে উদ্যত হলাম। প্রথমে আমি দেখলাম ঘরে কিছু খাবার তৈরি হয়ে গেছে। তারপর প্যাকেটে থাকা সেই টাকা নিয়ে দ্রুত বেরিয়ে গেলাম। বাড়ির মালিক সাধারণত দুপুরে ভাড়ার জন্য আসতেন। আমি ভেবেছিলাম, এর মধ্যে হয়তো তিনি আসেননি, কিন্তু ঘড়িতে যখন দেখি ২টা বেজে যাচ্ছে, তখন আমার চিন্তা বাড়তে লাগল। আমি দোকান থেকে নিয়ে আসা ভাতের প্যাকেটটি মন দিয়ে রাখলাম এবং ভাবলাম, দ্রুত যদি বাইরে গিয়ে চেক করি। যেমন আমি এলাম, মুখে নরম হাসি নিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম, আমার বাড়ির মালিক এসে গেছেন। তিনি রেগে ধমক দিয়ে বললেন, সুমি, ভাড়া দিলে আনো, না হলে এই বাড়ি খালি করো। আমি খুব ভ্রষ্ট হয়ে গেলাম। আমি তাকে বললাম, অনুগ্রহ করে একটু সময় দিন, আমি কাল পুরো ভাড়া দিয়ে দেব। কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। তিনি একটানা বললেন, আজকের মতো কিছু হতে পারে না। তুমি বা তো ঘোড়া চাপা দাও, নয়তো বাড়ি খালি করো। আমি তার কথায় খুব হতাশ হলাম। মনে মনে ভাবছিলাম, ভদ্রতা করা উচিত, কিন্তু কিভাবে? আমার চোখে জল চলে এলো। এবং আমি বলেছিলাম, ঠিক আছে, আমি আপনার ঘোড়া চাপা দেব। কিন্তু আপনি বাড়িটি খালি করো না। আমি কি করেছি তার ফলাফল ভেবে চিন্তায় যাই। তখন মনে পড়ে গেছে, তিনি বিশেষভাবে তার সাদা ঘোড়াটির যত্ন নিচ্ছেন। সেটি খুব বিদ্ধ হয়ে যাচ্ছে এবং তিনি সেটি নিয়ে চিন্তিত। আমি জানি অবস্থা কতটাই ব্যক্তিক। সাদা ঘোড়াটি ছিল তাকে অনেক প্রিয়। আমি তাকে ভাড়া দেবার ব্যাপারে সব কিছু চিন্তা করে বিশাল প্রভাবিত হই। কিছুক্ষণ পরে আমার বাড়ির মালিক এসে বললেন, তুমি কি আমাকে গুনগুন করতে পারেন? আমি আজ তোমার ঘোড়া চাপা দেব। আমি বিনয়ের সাথে বললাম, ঠিক আছে, আমি যেতেই হবে। আমি আমার ঢাকায় আসা কাজে ৩ ঘণ্টা নেব। শেষ পর্যন্ত পরে তার ঘোড়ার কাছে গিয়ে হাজির হলাম। একা যাওয়ার পর আমি অনুভব করছিলাম যে এজন্য আমি কতটা অসম্ভব হয়ে গেছি।
সাদা ঘোড়ার প্রতি আমার বাড়ির মালিকের বড় প্রেম ছিল। তবে আমার মনে গভীর দুঃখ ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম আমি তাকে ঘোড়ার জন্য চাপা দেওয়ার মতো পরিস্থিতিতে নিচ্ছি। আমি জানি না কেন, কিন্তু আমি তাকে বোঝাতে চাচ্ছিলাম যে মহানির্দেশনা ছাড়া কিছু করা উচিত নয়। বাড়ির মালিক ফখরুদ্দিন শত শত সমস্যা এবং চাপের মধ্যে ছিলেন এবং তার ঝামেলার জন্য অন্যদের ক্ষতিগ্রস্ত করতে চাননি। আমার স্বামীর মাসিক আয় আমি জানি, ঠিক সময়ে আমাদের ভাড়া না দেওয়ার সাথে আক্ষেপ। সেদিন আমার বাড়ির মালিক খুব রাগান্বিত ছিলেন। তিনি আমাকে বললেন, সুমি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি করছ? তখন আমি সাহস নিয়ে বললাম, ফখরুদ্দিন ভাই, আমি বুঝি আপনার পরিস্থিতি। আমি আপনাকে বলেছি আমি টাকাগুলো ঠিক করব। তিনি বিনয়ের সহিত মুচকি হাসলেন এবং বললেন, আমি জানি। তুমি যদি একটি ঠিক সময় দাও তবে আমি তোমার অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু শেষবারের জন্য। তখন তার কথা শুনে আমার মনে হালকা অভিনবতা এল। আমি গভীরভাবে চিন্তা করতে লাগলাম, বাচ্চাদের জন্য কিছু করতে পারব বলে। মনে পড়ে গেল, আমি কি করলে তাদের ছাড়া থাকতে পারব। আমি ভেবে বললাম, আচ্ছা, আমি চেষ্টা করব। কিন্তু আমি চাই আমার ছেলে রাহুল যেন এর মধ্যে কিছুটা আনন্দ পায়। ফলে একটা আশার আলো বাড়ে। আমি বাড়িতে ফিরে এসে বললাম, ইমরান, আমি ভাবলাম পর কাজ করব। তুমি কি ভাবো? ইমরান বুঝতে পারলেন যে আমাকে কাজ করতে হবে এবং আমাকে সমর্থন দিতে ইচ্ছুক। তিনি সহানুভূতির সঙ্গে বলেন, ঠিক আছে, তুমি কাজ শুরু করো। আমার কাজে মনোনিবেশ করলাম এবং যতটা সম্ভব সেবার নানান কাজ নিয়ে ব্যস্ত হলাম। আমি ভেবেছিলাম, যদি আমি কিছুটা আয় করতে পারি, তাতে অন্তত আমাদের ভাড়া দিতে সুবিধা হবে। তবে আমার স্বামী বললেন, তুমি শক্তিশালী। আমরা সব কিছু মোকাবেলা করতে পারব। আমাদের জন্য সংগ্রাম করে দিনগুলো কাটাতে লাগল, কিন্তু আমার বিশ্বাস ফিরে আসতে লাগল। প্রতিদিন এক নতুন আনন্দের সমাহার নিয়ে আসছিল। আমি নিশ্চিত ছিলাম যে আমি এবং আমার স্বামী এই সমস্যা কাটিয়ে উঠব এবং ভবিষ্যতে নিজেদের এবং আমাদের সন্তানের জন্য ভালো একটি জীবন গড়তে পারব। দিনগুলো চলতে লাগল। আমি জানতাম আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, কিন্তু আমি মনে মনে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আমি একটি ছোট কাজে যাত্রা শুরু করলাম এবং ব্যবসা করতে লাগলাম। ব্যবসার মাধ্যমে আমি কিছু আয় শুরু করি যা আমাদের ভাড়ার সমস্যা সমাধানে সাহায্য করছিল। ইমরান আমাকে সমর্থন দিচ্ছিলেন এবং সেই সঙ্গে রাহুল খুব উপভোগ করছিল। একদিন আমি যখন ভাড়ার টাকা জমা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফখরুদ্দিন এসে বললেন, সুমি, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি সত্যিই অনেক চেষ্টা করেছ। আমি অনুপ্রাণিত হয়ে বললাম, হ্যাঁ, আমি এই সমস্যার সমাধান করতে চাই। আমি বুঝি আপনাকেও আমার মতো সমস্যা রয়েছে। আমরা পরস্পরের সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ক্রমশ আমাদের সমস্যা সমাধান করতে পেরেছিলাম। আমি নিশ্চিত ছিলাম আমি ভবিষ্যতে কোনোদিন আর ফখরুদ্দিনের ঘোড়া চাপা দেব না। এভাবেই আমাদের জীবন ধীরে ধীরে আগের থেকে অনেক ভালো হয়ে যায়।